সকাল সকাল সমস্ত কাজ সেরে আগে বানিয়ে নিলাম চা। দিদিকে দিয়েও দিয়েছি, আর দিদিকে বললাম চাটা খেয়ে তাড়াতাড়ি আমাকে কিছু সবজি কেটে দাও না, কারণ আজকে একটু ব্যস্ততা। সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো যাই হোক, আমিও এখন চা খেতে বসে পড়েছি। দিদি ওদিকে চা খেয়ে সবজিগুলো কাটতে শুরু করেছে। সবজি কাটা থাকলে না রান্না করতে আর দেরি হয় না। তারপরেই কিন্তু আমি স্নান টান করে চলে এসেছি ছাদে। আর চাল ধুয়ে রেখেছিলাম, সেই চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। এই জল দিলে নাকি গাছের বেশ ফুলটা ভালো হয় আর গাছগুলো সতেজ থাকে। তো যাই হোক, এখন এই গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি। আর কয়েকটা না জবা ফুল ফুটেছে দেখছি গাছে, তো সেগুলোই এখন তুলে নিচ্ছি। যদিও দিদি আনে, এই দেখো বেশ কয়েকটা ফুল তুলে নিয়েছি, কি সুন্দর লাগছে না দেখতে। তারপরেই চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। অল্প কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই এখন মেলে দিচ্ছি। আর এত গরম পড়েছে, এত ঘামছি। স্নান করেছি একটু আগেই, কিন্তু এত ঘাম হচ্ছে মনে হচ্ছে যেন আবার স্নান করে গেছি পুরো ঘামেতে। তো যাই হোক, এখন এই জামা কাপড়গুলোই মেলে দেব। এই সকালবেলা উঠে যদি স্নান পুজো এই কাজগুলো হয়ে যায় না, তখন একটা নিশ্চিন্ত মনে হয় যেন বেশিরভাগ কাজটাই হয়ে গেছে। আর তারপরে আস্তে ধীরে সুস্থে রান্নাটা করলে কোনো যায় আসে না। তবে আজকে বড্ড ব্যস্ততা, তো সেই কারণে একটু তাড়াহুড়োও রয়েছে। ভাবছি কখন আগে স্নান করে পুজো দিয়ে তারপরে যাব রান্নাঘরে। সমস্ত কাজ সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন এই ঠাকুরগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ সকালবেলা আমি স্নান না করা পর্যন্ত কিন্তু ঠাকুর ঘরে ঢুকি না। স্নান সেরে ঠাকুর ঘরে এসে প্রথমে সমস্ত জায়গাটা ভালো করে মুছে নিই, ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিই, তারপরে পুজো দিই। ঠাকুরগুলো মোছা হয়ে গেছে, এখন এই ঠাকুর ঘরের যে ফ্লোরটা সেটাই মুছে নিচ্ছি। প্রতিদিন সকালবেলার এই কাজগুলোই থাকে। এই টুকিটাকি কাজগুলো করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। প্রতিদিনই আমার ঠাকুর ঘর থেকে বেরোতে বেরোতে প্রায় 1 ঘন্টা লেগে যায়, কারণ এই যে প্রথমে মোছামুছি করতে হয়, তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুর পুজো দিতে বসি। তো যেহেতু অনেকগুলো ঠাকুর, সব ঠাকুরের আবার বাটা দেওয়া সব কিছু করতে করতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে যায়। প্রত্যেক দিন দেখি ঠাকুর ঘর থেকে বেরোতে বেরোতে আমার ওই বেলা 9টা 10টা এরকম বেজে যায়। ঠাকুর ঘরটা পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে। ঠাকুর ঘরটা যখন পরিষ্কার করছিলাম তার আগে আমি এসে ভাতের জলটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো এসে দেখি যে জলটা গরম হয়ে গেছে, তাই এখন চালটা দিয়ে দিচ্ছি। আসলে একটু কাজ এগিয়ে রাখা, একটু তো তাড়াহুড়ো, তাই ভাবছি যত তাড়াতাড়ি করা যায়। তো তাই জন্যই কিন্তু এই ভাতটা বসিয়ে দিচ্ছি। এখন এই ভাত বসিয়ে যাব পুজো দিতে। চলে এসেছি আবার ঠাকুর ঘরে। এই যে এখন পুজোটা দিয়ে নিচ্ছি। পুজোটা দেওয়া হয়ে গেলেই তারপরে বাকি রান্নাগুলো করতে পারবো। আমার পুজো দেওয়াও হয়ে গেছে, আর এই যে এখন ঠাকুর প্রণাম করে নিলাম। তারপরেই চলে এসেছি ছাদে, পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। আমি প্রতিদিন পুজো দিয়ে একবারে পুজোর বাসনটা মেজে রাখি, তাহলে কি হয় সন্ধেবেলা আর আবার নতুন করে মাজতে হয় না। আসলে সারা দিন ওই রান্নাঘর থেকে রান্নাবাড়ি করে বেরিয়ে তারপরে আর অন্য কাজ কিছু করতেই ইচ্ছা করে না। তাই সকালবেলা আগে পুজোটা দিয়ে নিয়ে সঙ্গে সঙ্গেই পুজোর বাসনগুলো মেজে রাখি, তাতে ভালোই হয়, কাজটাও এগিয়ে থাকে আর আমার বাসনটাও মাজা হয়ে যায়। আবার এই ধোয়া বাসনগুলো ধোয়া থাকলে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে পুজো দিতে আমার আরেকটু সুবিধা হয়, কারণ আমি তো সন্ধ্যাবেলাতেও ঠাকুরকে বাটা দিই, তাই জন্য আমার একটু বেশিই সুবিধা হয়। তো যাই হোক, এখন এই পুজোর বাসনগুলো মেজে চলে এসেছি কিন্তু আবার রান্নাঘরে। এসেই এই যে বাদাম ভাজতে শুরু করেছি, কারণ শাক রয়েছে আর আজকে তো নিরামিষ, তাই ভাবছি একটু বাদাম দিয়ে শাক করব। আর এই যে এখানে সমস্ত কিছু তরিতরকারি দিদি তো আগে থেকে কেটে দিয়েই গেছে। বাদামগুলো ভেজে সেইগুলোর খোসা ছাড়াতে ছাড়াতে অনেকটা সময় চলে গেল। এই যে খোসাগুলো সব আলাদা করে নিয়েছি। আর কি হয়, এই খোসা শুদ্ধ এইভাবে মানে খোসাগুলো বার করে নিয়ে ফু দিলে পুরো সারা ঘর ছড়িয়ে যাবে, এই জন্য আর ফু দিয়ে করিনি। একটা একটা করে বাদাম বেছে বেছে তুললাম, মানে একেতেই সময় খুব কম, তার উপরে আবার এই যে এইসব কাজ। ওদিকে
প্রেসারের সিটি দিয়ে দিয়েছে, আর এদিকে বাদামগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে পটলগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আজকে নিরামিষ, তো নিরামিষের কারণে কী আর রান্না করব, দেখি কী রান্না করা যায়। তো এখন সবে এই পটলগুলো ভাজছি। ঘুম থেকে উঠে এসে সোনাই বসে গেছে প্রজেক্ট নিয়ে। প্রত্যেকবারই তো সামার ভ্যাকেশানে আর উইন্টার ভ্যাকেশানে ওদের স্কুল থেকে প্রজেক্ট দেয়, প্রত্যেকটা সাবজেক্টের পিছু প্রজেক্ট থাকে, তো সেটাই করছে। আর এদিকে আমি এখন বানাচ্ছি শাক বাদাম দিয়ে, এদিকে শাক বানাচ্ছি বাদাম দিয়ে, আর অন্যদিকে বসিয়েছি আলু পটল পনির দিয়ে যে তরকারি করব সেটার আলুটাই এখন ভেজে নিচ্ছি। তো এই আলুটা ভেজে তুলে নেব, আর এই যে তারই মধ্যে আমি এদিকে কিন্তু একটু জল, একটু চিনি, লবণ আর একটু লেবু দিয়ে এই লেবু জলটা করে রাখছি, যাতে করে সোনাইয়ের পাপা যখন বাড়িতে আসবে তখন এসে যাতে খেতে পারে, আমি যাতে দিতে পারি। আসলে সোনাইয়ের পাপা যে বাড়িতে আসছে সেটা কিন্তু আমি আগে থেকে জানতাম না। আমাকে গতকাল রাত্রে, বেশ অনেক রাত্রেই কিন্তু বলেছে যে বাড়িতে আসছে। তো আগে থেকে জানতাম না বলে অতটা কিছু করতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যতটা হাতের কাছে পেরেছি ততটাই তৈরি করে রাখছি। আগে থেকে জানতে পারলে আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু কি করেই বা করব অনেক কিছু, যেহেতু আজকে সোমবার নিরামিষের দিন, তো বেশি কিছু তো করতেও পারবো না। তো যতটুকু পারছি ততটুকুই করছি। এই যে আমার জল কড়াও হয়ে গেছে, এখন জগে ঢেলে রাখছি। এরই মধ্যে দেখি সোনাইয়ের পাপাও চলে এসেছে। বেশ 2-3 মাস পরে আবার ছুটিতে বাড়িতে এলো। মাঝখানে তো এমন যুদ্ধের পরিস্থিতি হয়েছিল, চিন্তায় টেনশানে ঘুম হতো না, ঠিকঠাক ফোনে কথাও হতো না, খুবই টেনশান হতো, খুবই ভয়ানক দিন কেটেছে। শুধু ভাবতাম কবে বাড়িতে আসবে, কবে ছুটিতে আসবে। তো এত তাড়াতাড়ি আসবে সেটা বুঝতেই পারিনি। তো এই যে বাড়িতে এসছে, আর আমার জন্য নিয়ে এসেছে এক ঝাঁক গোলাপ। দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি। তো এত ভালো লাগে, এই বেশ কয়েকবার হচ্ছে ও যতবার আসছে ফুল নিয়ে আসে আর চকলেট। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার করে। কি বদমাইশ, আর আসতে হবে না তাহলে। এতদিন ছুটি, এতদিন কাম নাই, একটা সপ্তাহ। এই মঙ্গলবারটা সামনে মঙ্গলবার। বাবা রে, আজকে খেতে দেবো না, যাও, খাবার নেই। দিদি 2 দিনের জন্য ছুটি নিচ্ছে। আসলে ষষ্ঠীতে বাপের বাড়িতে তো যেতে পারিনি ষষ্ঠীর দিন, তো তার পরের দিন যাবে, তো সেই কারণেই 2 দিন ছুটি নিচ্ছে। তো তাই মজা করছিলাম, আর আমার যেহেতু রান্না সম্পূর্ণ হয়নি তাই একটু ছাতু গুলিয়ে দিলাম। এদিকে বাটনাটাও শুরু করে দিয়েছি। আমার আবার শিলে বেটে রান্না করতে বেশ ভালো লাগে, আর অল্প মশলা হলে না শিলে বেটে রান্না করলে সেটা বেশি ভালো বাটা হয়। সকালের খাওয়া দাওয়া করে এখন বসে গেছি এই গোলাপ ফুলগুলো নিয়ে। এগুলোর পাতাগুলো ছিঁড়ে ফেলে দিয়ে এই টবটার মধ্যে রেখে দেবো, বেশ দেখতে ভালো লাগবে, আর নয়তো এমনি পড়ে থাকলে নষ্ট হয়ে যাবে, আর এইভাবে রাখলে একটু দেখতেও সুন্দর লাগবে। তো এখন সেটাই করছি। এখনও একটা রান্না বাকি রয়েছে, সেই রান্নাটা করব, তারপরে রান্নাঘর থেকে বেরো। আসতে যাচ্ছে বেলা 12টা, আর এখন রান্না শেষ হলো। এই যে এখানে সমস্ত রান্নাবাড়ি করে নিয়েছি। তো চলুন দেখাই আজকে কি রান্না করেছি। এখানে রয়েছে ভাত, আর এখানে করেছি কুমড়োর ডগা, সেটার একটা চচ্চড়ি করেছি আলু বেগুন দিয়ে, আর এখানে রয়েছে পোস্ত পটল। আজকে তো সোমবার, সবটাই নিরামিষ। আর এখানে রয়েছে পনির পটল আলু দিয়ে একটা তরকারি। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। ও আচ্ছা, এখানে রয়েছে শাক, আর এখানে রয়েছে একটু লেবু কেটে রেখেছি। তো আজকে দুপুরের এই মেনু, যেহেতু আজকে সোমবার নিরামিষ, তাই আর অন্য কিছু করতে পারিনি। আর সাথে টক দই আছে, সেটা দিয়েই দুপুরবেলা হয়ে যাবে। এই ফুলগুলো সোনাই পরে ঠিক করে দিয়েছে, আমি তো শুধু কাটছিলাম পাতাগুলো। তা সোনাই বলল, মাম্মি আমি ঠিক করে দিচ্ছি। তো বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে। আর দুটো ওখানে রাখা রয়েছে, কি সুন্দর লাগছে তাই না? দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু চলে এসেছি শুতে, আর সোনাইও দেখি চলে এসেছে। এই ঘরটায় তো এসি চলছে, তো এই এসির কারণে ও দেখি চলে এসেছে। আর যেহেতু সোনাইয়ের পাপা ঘুমোচ্ছে,
লাইট জ্বালানো যাবে না, তাই কিন্তু এই যে আমি ভিডিও করতাম একটু আধটু এই রিং লাইটটা দিয়ে, এখন সেটাই ও জ্বালিয়ে নিয়েছে পড়াশোনা করার জন্য। ভাবা যায়। এই যে সন্ধ্যাও হয়ে গেছে আর এখন যাচ্ছে সোনাই পড়তে। অনেক দিন পরে আমি বাড়িতে থাকছি আর সোনাই ওর পাপার সাথে পড়তে যাচ্ছে। বেশ ভালোই হয়েছে, এই ছুটিতে আসলে আমার একটু রেস্ট পাওয়া যায়, অন্তত বাইরে বেরোতে হয় না। তো যাই হোক, সোনাইকে দিয়ে চলেও এসেছে আর এখন কেটে দিলাম আম। এই আমটাই এখন খেয়ে নিচ্ছে, কিন্তু ফোন দেখাচ্ছে আর বন্ধই করতে পারছে না। আম খাচ্ছে না কি খাচ্ছে বুঝতেও পারছে না, চুপচাপ ফোন দেখে যাচ্ছে। পরে যখন আমি বলেছি তখন ফোনটা রেখে দিয়ে আমাকে একটা মুখে দিচ্ছে। সত্যি ভাবা যায়, মানুষ ফোনের নেশায় পুরো মগ্ন। তো যাই হোক, আমও খাওয়া হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। আসলে ভাল লাগছিল না বাড়িতে, ভাবলাম একটু বেরোই। যদিও খুব গরম, প্রচণ্ড গরম, একদম ঘেমে গেছি, মানে রেডি হতে হতেই পুরো ঘেমে গেছি। তাও বাইরে বেরোলে একটু ভালো লাগবে, তাই জন্য বেরিয়ে পড়লাম। চলে এসেছি গোবরডাঙ্গায়, স্টেশন দিয়ে এখন যাচ্ছি ফুচকা খেতে। কিন্তু এখন দেখি অনেকটাই রাত, যেহেতু প্রায় স্টেশন ফাঁকা বললেই চলে, খুব একটা লোকজন নেই। দুজন মিলে চলতে শুরু করলাম আর চলতে চলতেই দেখি একজন লোক অনেকগুলো ফল নিয়ে বিক্রি করতে বসেছে। এখানকার একটা ফলও আমার চেনা নেই, জানা নেই, আর আমি কোনোদিনও খাইও নি। অনেক ধরনের ফল, শুধু ড্রাগন ফলটা একবার খেয়েছি, কিন্তু বাকি ফলগুলো একটাও আমার জানা নেই সেগুলো কেমন খেতে বা কী নাম। তো যাই হোক, তারপরেই কিন্তু এগিয়ে চলে এসেছি এই যে ফুচকার দোকানে। এখানে কিন্তু নিরামিষ ফুচকাই পাওয়া যায়। আমার একটা বান্ধবী আমাকে বলেছিল যে এখানে নিরামিষ ফুচকা বিক্রি হয়। যেহেতু আজকে সোমবার আর একটু ফুচকাও খেতে ইচ্ছা করছে, তাই চলে এসেছি এখানে। কিন্তু সবথেকে বড় মজার বিষয় হলো, ফুচকার পাতা হাতে নেওয়ার পরে যখন জিজ্ঞাসা করছি আপনাদের কাছে ফোনপে আছে, তখন ওনারা বলছে যে না, ফোনপে নেই। তারপরে তো ভাবলাম যে খাওয়াই হবে না, কিন্তু পাশের দোকানের একটা ছেলে বলল না, ফোনপে ওর কাছে আছে। তাই এই দোকানে ফুচকা খেয়ে ওই দোকানে ফোনে টাকা দেওয়া হলো। তো যেহেতু ক্যাশ আনা হয়নি, তাই এই অবস্থা। যাই হোক, তারপরে কিন্তু আবার ফুচকা টুচকা খেয়ে ফলের দোকানে চলে এসেছি। কিছুটা এই যে জাম নিয়ে নিচ্ছি, আর এই গরমের সময় না জামটা খুবই উপকারী। জাম খেলে বেশ ভালোই হয়, শরীরের পক্ষে ভালো, তবে বেশ দাম জানেন তো। 50 টাকা করে শ নিয়েছে, 200 গ্রাম নেওয়া হয়েছিল। ফল নিয়ে চলে এসেছি যেখানে স্কুটিটা রাখা ছিল সেখানে। এসে এখানে একটু বসলাম। সোনাইয়ের পড়া ছুটি হতে যেহেতু এখনও অনেকক্ষণ বাকি, তাই এখানেই বসে আছি। আর এই যে ট্রেনও ঢুকে গেছে, এদিকে সোনাইয়েরও ছুটি হওয়ার সময় হয়ে গেছে। তাই এগিয়ে যেতেই দেখি এই দাদা আজকে ফুচকা নিয়ে বসেছে। দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, কারণ এই দাদা এত ভালো নিরামিষ ফুচকা বানায় যে দেখেই জিভে জল চলে আসে। আমি যে এখন ভিডিওটা এডিট করছি, এখনও কিন্তু আমার জিভে জল চলে আসে। তো যাই হোক, যতই আগে ফুচকা খাই না কেন, এই দাদার থেকে ফুচকা খেয়ে নিলাম একটু। তো মেয়েরা আমরা যতই ফুচকা খাই না কেন, ফুচকার প্রতি একটা কিন্তু আলাদা ভালোবাসা, তাই না?